এবারে পত্রপত্রিকার খবর জানবো আজ কি রয়েছে সেখানে। সহকর্মী তরিকুল ইসলাম নাহিন আমাদের সাথে সেই খবর জানানোর জন্য যুক্ত হচ্ছেন। ফারহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে প্রথম আলোটা আমরা একবার দেখে নিয়েছি। প্রথম আলো পত্রিকা বলছে যে বিষাদের বছর, বিচ্ছিন্নতার বছর, এবং সেই সাথে এবার অক্সফোর্ডে টিকার অনুমোদন। এবং সব পত্রপত্রিকা আজ আমরা এটা খেয়াল করবো যে 2020 সালটা কেমন ছিল, 2021 সাল কি হতে পারে সেটা নিয়ে তারা জানাবে। প্রথম আলোর পাশাপাশি আমাদের হাতে এই মুহূর্তে আছে দৈনিক সমকাল। সমকাল বলছে বছরের আলোচিত চরিত্র করোনা, প্রত্যাশার নতুন সূর্য, বিদায় 2020, এবং সেই সাথে আরও আছে সার্বভৌমত্ব রক্ষার উপযোগী করে প্রতিটি বাহিনীকে গড়ে তুলছি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমকালের পাশাপাশি আমরা দৈনিক কালের কণ্ঠ দেখব যে 2021 সালটা কেমন গেল, ডোনাল্ড ট্রাম্পের তার সিংহাসনচ্যুত করা, ম্যারাডোনার বিদায়, সব কিছু নিয়ে, পদ্মা সেতু, সব কিছু নিয়ে আসলে সাজানো হয়েছে। কালের কণ্ঠের পাশাপাশি আমরা যুগান্তরের শিরোনামটা দেখতে চাই, রফতানিমুখী শিল্পে বেকার শ্রমিকের তালিকা, সে সাথে শিক্ষার দীর্ঘমেয়াদী পদক্ষেপ প্রয়োজন আলোচনা, বিশিষ্টজনদের অভিমত। যুগান্তরের পর আমরা আরও কিছু শিরোনাম দেখে নিতে চাই। দৈনিক ইত্তেফাক দেখব একের পর এক প্রিয় মুখের বিদায় এই 2016 সালে, বিদায় 2020, ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা, শুরু হবে নতুন বছর। দৈনিক ইত্তেফাকের পর দৈনিক জনকণ্ঠ বলছে করোনায় বিদায় বছর, বিশ্ব সব লণ্ডভণ্ড, নতুন আশায় পথ চলা, সে সাথে বিদায় বছরে যাদের হারিয়েছি। দৈনিক জনকণ্ঠের পর আমরা একটু বণিক বার্তা দেখতেছি কি শিরোনাম করেছে, 2020 সালে সবাইকে ছাড়িয়েছে ওয়ালটন, বছর হাজার মূলধন 33,000 কোটি টাকার বেশি, এখানে তারা বলছে। বণিক বার্তার পর বাংলাদেশ প্রতিদিন, বিদায় মহামারীর কঠিনতম বছর, করোনা কেড়ে নিয়েছে জীবন ও জীবিকা, ঘটেছে অমানবিক কর্মকাণ্ড। বাংলাদেশ প্রতিদিনের পর প্রতিদিনের সংবাদও একই রকম শিরোনাম করেছে, করোনা আমপান সামলে এগিয়েছে অর্থনীতি, সে সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকতে হবে। শুধু করোনা আমপান না, আমরা কিন্তু এই বছর সর্বোচ্চ এবং দীর্ঘস্থায়ী বন্যাও কিন্তু বাংলাদেশে দেখেছি। বাংলাদেশ প্রতিদিনের সংবাদের পর দেশ রূপান্তর বলছে টিকা পেতে আরও 2 ধাপ, যুক্তরাজ্যের অক্সফোর্ডে টিকার অনুমোদন। দেশ রূপান্তরের পর আমাদের হাতে এই মুহূর্তে আছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, ভ্যাকসিন rekindles hopes, economists bullish on economy rebound in 2021. ফিনান্সিয়াল এক্সপ্রেসের পর দ্য ডেইলি স্টার বলছে cracked rules forest death এবং plans to import 10 lakh tons of rice. আমরা অর্থাৎ ফারানা প্রত্যেকটা পত্রপত্রিকায় দেখছিলাম 2020 সালটা কেমন ছিল এবং 2021 সালটা কেমন হতে যাচ্ছে, এরকম শিরোনামই আসলে করা হয়েছে। বিশেষ করে নাহিন আজকে যেটা একটু কথা বলতেই চাই সেটা হচ্ছে সবগুলো পত্রিকার, বড় পত্রিকাগুলো যদি আমরা দেখি, সবগুলো পত্রিকার কার্টুনগুলো আজ এবার দেখা যাচ্ছে সবচেয়ে আলোচিত বিষয়গুলো। মানে প্রথম আলো যদি আমি দেখি, প্রথম আলোর 2020 5 দিয়ে শেষ হচ্ছে, 2021 আসছে হচ্ছে নতুন মোড়কে কি থাকছে, নতুন মোড়কে না, মানে নতুন উপহারের বাক্স আসলে কি থাকবে। যুগান্তরের কার্টুনটা যদি আমরা দেখি, সবচেয়ে আলোচিত নাম, আলোচিত বিষয়, পেঁয়াজ থেকে শুরু করে অথবা করোনা থেকে শুরু করে পেঁয়াজ এবং মাস্ক ব্যবসায়ী, সেই সাথে সমকালের কার্টুন এবং কালের কণ্ঠের কার্টুন, প্রত্যেকটি পত্রিকাতেই কিন্তু চমকপ্রদ কার্টুন আজকে। এবং আমরা সচরাচর যে ধরনের প্রথম পাতা দেখে থাকি 31 ডিসেম্বর, এবার কিন্তু তার অনেকটাই একটা জিনিস হয় না, সেটা হচ্ছে যে দৈনিক ইত্তেফাক যেটা করেছে যে একের পর এক প্রিয় মুখের বিদায়, এবং এটা কিন্তু সত্য আসলে যে একের পর এক প্রিয় মুখের বিদায়। আপনি রাজনীতিবিদ থেকে শুরু করে আমাদের দেশের থিঙ্ক ট্যাঙ্ক যাদেরকে আমরা বলি, তাদের থেকে শুরু করে নায়ক নায়িকা বলেন, আপনি খেলোয়াড় বলেন, সে সব কিছু নিয়ে কিন্তু আসলে বিদায়টা, এই 2020 সালটা অনেক বিষাদময়। আমরা যদি বলিউডের অভিনেতা ইরফান খানের কথা বলি, আমরা যদি দিয়াগো ম্যারাডোনার কথা বলি, মানে একের পর এক, স্যারের কথা বলি, আমরা আলী জাকেরের কথা বলতে পারি, এরকম অসংখ্য প্রিয় মুখ, প্রিয় নাম, প্রথিতযশা মানুষ যারা যাদের কর্ম দিয়ে আমাদেরকে আলোকিত করেছেন, এরা সবাই, এদের মধ্যে অনেকেই এই সময়ে বিদায় নিয়েছেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম, যিনি আসলে প্রায় বলা হয়ে থাকে যে 3টি সময়কালকে তিনি ধারণ করেছেন তার জীবন, মানে জীবনের পুরো সময়টাতে। দর্শক, আমরা সবগুলো বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে যেটা বলছিলাম আজ কথা বলবো আমরা। আমাদের সাথে রয়েছেন আবু জাফর সূর্য, তিনি সিনিয়র রিপোর্টার, এবং ডাক্তার জাহিদ মোহাম্মদ মাসুদ রয়েছেন আমাদের সাথে শুরুতেই আলোচনার জন্য। আবু জাফর সূর্য এবং ডাক্তার মোহাম্মদ জাহিদ, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, নতুন বছরের আগাম শুভেচ্ছা। জি জনাব সূর্য, আপনাকে দিয়ে শুরু করতে চাই। অন্তত আজকে আমরা যে খবর বলতেই চাই যে
বাংলাদেশ আসলে কিভাবে এই করোনাকালীন সময়টা পার করলো, এই পর্যালোচনা দিয়ে শুরু করতে চাই। ছোট করে এই পর্যালোচনা আপনার কাছ থেকে জানতে চাই শুরুতে। ধন্যবাদ। ধন্যবাদ সকালে যারা আমাদেরকে দেখছেন, একাত্তরের দর্শকদেরকে। আসলে আমরা যারা গণমাধ্যমের মানুষ, তাদের দেখার চোখ এবং অন্যদের দেখার চোখের মধ্যে একটু ভিন্নতা রয়েছে। কিন্তু আমি খুব সোজা সাপটা একটা কথা বলে ফেলি, যে বিশ্বে যে করোনা মহামারী, এই করোনার বাংলা শব্দটা যতটা ইংরেজি শব্দ যতটা না, তার থেকে বাংলায় একটা শব্দ আছে, করুণা। করোনা কিন্তু আমাদের করুণা করে নাই বাংলাদেশে। মানুষ গরিব থেকে গরিব হয়েছে, কর্ম হারিয়েছে, কোটি কোটি মানুষ নানা সংকটের সমস্যার মধ্য দিয়ে গেছে। তারপরে সবচেয়ে ভালো খবরটা হচ্ছে, গতকালকে আপনারা একটু আগে যা সংবাদ পর্যালোচনায় গণমাধ্যমে যা প্রকাশ হয়েছে আজকের প্রিন্ট ভার্সনে, সেখানে বলেছেন যে অক্সফোর্ডের টিকাটা অনুমোদিত হয়েছে। এবং অক্সফোর্ডের টিকাটা কেন প্রসঙ্গে বলতে গেলাম, যে অক্সফোর্ডের টিকাটার উপরই বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে। এভাবে তাকে তাকানোর জন্য উৎসাহ পেয়েছে এই জন্য যে এর আগেও ফাইজার যে টিকা বেরিয়েছে, সেই টিকা যেভাবে সংরক্ষণ করা যাবে কিংবা সেটা মানুষকে যেভাবে দেয়া যাবে, তার থেকে অক্সফোর্ডের টিকাটা সেই পরিমাণ তাপমাত্রায় রাখতে হবে না, এবং তা বহনযোগ্য কিংবা সহজে এইটা মানুষের শরীরে প্রয়োগের জন্য এইটা। আর অর্থনীতির যে আগামী দিনে স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্নটা হচ্ছে যে এই একটি বছর যেভাবে কষ্টের মধ্যে গিয়ে গেল, এই সংকটটা মানুষ আসলে, আমরা বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষই এই সংকটটা ভুলে যেতে চাইবে, যে এই সংকটটা বা এই ধরনের সমস্যা যেন আর পৃথিবীতে না আসে। আমরা এই অতিমারীকে, এই মহামারীকে জয় করতে চাই। এবং যে অর্থনীতির যে সমস্যা হলো, মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, যেখানেই বলেন সবখানেই যে সংকট তৈরি হয়েছে, এই সংকটটা থেকে বেরিয়ে আসবার জন্য আগামী দিনের যে নতুন বছরের যে সকাল, সেই সকালটাকে আমরা আরো সুন্দরভাবে দেখতে চাই। জাহিদ মোহাম্মদ মাসুদ, আপনার কাছে আসতে চাই। সূর্য, আপনি রয়েছেন আমাদের সাথে। ডাক্তার জাহিদ মোহাম্মদ মাসুদ, আমরা একটা বছর প্রায় শেষ করলাম, বলা যেতে পারে 10 মাস বা 9 মাস আমরা শেষ করলাম, সেই 9 মাস যুদ্ধের মতো। আমরা জানি ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, ভ্যাকসিন আমরা পেতে যাচ্ছি, এই আগাম বার্তা আমাদের কাছে ছিল। প্রস্তুতিও সেরকম, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সরকার থেকে। 2021 সাল আমাদের জন্য আসলে অন্তত এই যুদ্ধ মোকাবেলায় কতটুকু শক্তি সঞ্চয় করতে পেরেছি আমরা, বা নতুন বছরটি আমাদের জন্য ঠিক কিভাবে যাবে বলে আপনি মনে করেন? এতে কোনো সন্দেহ নেই যে যে বছরটা আমরা পার করেছি আসলে খুবই দুঃখ কষ্টের বছর ছিল, এবং এই বছরে আমাদের অনেকের প্রিয়জনকে আমরা হারিয়েছি। এবং হয়তো তাদের অনেকেই ঠিক এরকম অসময়ে হঠাৎ করে চলে যাওয়ার কথা ছিল না। আর দুঃখের কারণ আরেকটা হলো যে হঠাৎ করে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে, তার গার্জিয়ানশিপ হারিয়েছে, যেটা মানে জানুয়ারির প্রথম দিকে বা ফেব্রুয়ারিতে আমরা এটা বুঝতে পারিনি বা আমরা আগে জানতে পারিনি। হ্যাঁ, স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত দুর্যোগের একটা ছিল। গত 200 বছরে 3টা বড় ধরনের এপিডেমিক আমরা দেখেছি। তার মধ্যে সবচেয়ে ব্যক্তিময় যে দুর্যোগটা ছিল সেটা হলো কোভিড ভাইরাস, করোনা ভাইরাসের ইনফেকশন। 1600 সাল থেকে আমরা কিছু ইতিহাস পাই। 1600 সালে একটা বিরাট 1.5 লক্ষ লোক মারা গিয়েছিল তখন একটা প্লেগে। তারপরে 19শ সেঞ্চুরির প্রথম দিকে কলেরা প্রায় 1.5 লাখ লোক মারা যায়। এবং এরপরে স্প্যানিশ ফ্লু একটা আসে, যেখানে কিন্তু 50 লক্ষ লোক মারা যায়, কিন্তু সেটা ইউরোপিয়ান এলাকাতেই ছিল। কিন্তু পৃথিবী জুড়ে এত বড় প্যান্ডেমিক আর এর আগে কখনো হয়নি। আমরা অত্যন্ত আশা করব, চেষ্টা করব, মনোনিবেশ করব রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, চিন্তাবিদ প্রত্যেকে, যে ভবিষ্যতে যেন এরকম একটা দুর্যোগ আর না আসে। ডক্টর জাহিদ মোহাম্মদ মাসুদ, আমরা তো 2020 সালটা এখন পেছনে ফেলে দিলাম, 2021 সালকে আমরা স্বাগত জানাবো আর কি, হয়তো বা কিছুক্ষণের মধ্যে। এই যে 2020 সালে তো আমরা করোনা ভাইরাস, ততক্ষণে আমাদের হচ্ছে অনেক নতুন কিছু ছিল 2020 সালে। এখন তো সেটা আমরা জানি করোনা ভাইরাস কি, আমরা সেটাকে আলিঙ্গন করে আমরা কিভাবে 2021 সালটাকে সুন্দর করতে পারি, করোনাকে আমাদের জীবনে তো রাখতেই হবে, সেটাকে কিভাবে প্রশমিত করে রাখতে পারি, সেটার উপায় কি? আচ্ছা,
আমি শুধু করোনাকে মাথায় রেখে বলবো না, কারণ এই ধরনের যুগ ভাইরাস ইনফেকশন কিন্তু আরো আসতে পারে, এবং এতে কোনো সন্দেহ নেই। ফলে আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট, যদি করোনাকে নিয়ে বলি, করোনার গত 9 মাসে আমাদের যে অভিজ্ঞতা ভীষণ রকম কাজে লাগাতে হবে, পলিসি মেকারদের, রাজনীতিবিদদের, চিন্তাবিদদের এবং সাধারণ মানুষেরও। আমাদের ঠিক বছরের শেষ সময়ে এসে যেটা আমরা একটা ভালো খবর পাচ্ছি যে ভ্যাকসিন হয়তো আমরা পাবো, কিন্তু সেটা এখনো অনেক খুব নিকট বলে মনে হচ্ছে না। কারণ নিয়ম অনুযায়ী অক্সফোর্ড ভ্যাকসিন যদিও যুক্তরাষ্ট্রে এটা অনুমোদন দিয়েছে, কিন্তু এটা কিন্তু ভারত হয়ে আসবে এবং সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে আসবে, এবং সিরাম ইনস্টিটিউটকে তার নিজের দেশে কিন্তু অনুমোদন লাগবে, তার এটা একটা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন থেকে। শুধু তাই না, বাংলাদেশের সাথে চুক্তি হচ্ছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে WHO এর অনুমোদন লাগবে যে কোনো ভ্যাকসিন আমাদের আসতে। ফলে সময় যতটুকু লাগুক আমরা পেতে যাচ্ছি। 21 সালের জন্য আমাদের এই অভিজ্ঞতার দিক থেকে যে আমরা বলতে চাই, আমাদের বলতে হবে যে মানুষকে একটু সচেতন হতে হবে। মানুষকে সচেতন হতে হবে এই ধরনের ভাইরাস। এই 9 মাসের অভিজ্ঞতার নিচে আমাদের অনেক মানুষ এই ধরনের ট্রান্সমিশন, এই ধরনের ইনফেকশন সম্পর্কে অনেক জ্ঞান হয়েছে, যেটা নাকি আগে কখনই হয়নি। ফলে এই জ্ঞানটা কাজে লাগিয়ে আমাদের সর্বস্তরের মানুষের সচেতন হতে হবে। ভ্যাকসিন আমরা পাচ্ছি। 21 সালে যদি আমরা খুব আশা করেছি ভ্যাকসিন আমাদের খুব একটা এফেক্টিভ কিছু করবে, কিন্তু আমার মনে হয় ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন একটা বিরাট ব্যাপার। আমরা যখনই মৃত্যুর কথা বলি, আমরা কিন্তু বড় বড় চিন্তা নায়ক, পলিটিশিয়ান, তাদের মৃত্যুর কথা বলেছি, কিন্তু আমরা কিন্তু সাধারণ মানুষ, যে লক্ষ লক্ষ মানুষ বা হাজার হাজার মানুষ এতে সাফার করেছে এবং মারা গেছে, তারা কিন্তু পিকচারে চলে আসে নাই। ফলে 21 সালে যেন এটা আমরা ভুলে না যাই যে আমাদের এই ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনে আমরা যখন হেলথ প্রোভাইডার্সদের কথা বলবো, আমরা বৃদ্ধ বয়সদের কথা বলবো, কিন্তু গরিব মানুষদের যারা খেটে খাচ্ছে তাদের জন্য না ভুলি, তাদের বাঁচিয়ে যেহেতু রাখার জন্য গরিব ভ্যাকসিনটা মানুষের খুব খেটে বিরাট খাওয়ার প্রসঙ্গটা আপনি তুললেন, আমরা একটু আমাদের অর্থনীতি নিয়েও কথা বলতে চাই। আবু জাফর সূর্য আমাদের সাথে আছেন। আবু জাফর সূর্য, আমরা এই করোনার সময় সমগ্র বিশ্বই আসলে আক্রান্ত। শুধু যে এটা মানুষের স্বাস্থ্য নিয়ে না, অর্থনীতি নিয়ে, সব কিছু নিয়ে আসলে আক্রান্ত। এই অর্থনীতি নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটু কথা বলতে চাই। এই বছর না আমরা অনেক কিছু দেখেছি। আমরা দেখেছি যখন করোনা ছিল তখন এই গরিব যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা সবচেয়ে বেশি ভুগেছে। আমরা দেখেছি যে ঢাকার রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু যখন এরকম খাবারের ট্রাক নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকেও মানুষ খাবার কেড়ে নিয়েছে। একটু জানতে চাই যে আসলে এই বছরের আমাদের অর্থনীতিটা কেমন ছিল। আমাদের অর্থনীতি কি, আমরা দেখেছি রেমিটেন্স অনেক এসছে, তো সেক্ষেত্রে কি আপনি যদি মার্কস দিতে হয় আপ টু দ্য মার্ক দেবেন, নাকি বলবেন যে না, আমরা 2021 সালে ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ আছে? হ্যাঁ, নিশ্চয়ই 2021 সালে ঘুরে দাঁড়াবার আমাদের সুযোগ রয়েছে, কারণ আমরা সামনের দিনটাকেই আরো ভালো থেকে আরো ভালোই প্রত্যাশা করি। এবং আপনার মার্কসের কথা যেটা বলেছেন যে সেটা হচ্ছে বাংলাদেশের যে মানুষগুলো গরিব, সেই মানুষগুলি বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। আপনি রেমিটেন্সের কথা বলছেন, কোন দেশের রেমিটেন্স বেশি আসছে সেই মানুষ, সেখানে কারা কর্মরত রয়েছে নিশ্চয়ই গণমাধ্যমের মানুষ হিসেবে আপনিও জানেন। সেক্ষেত্রে কয়েকটি দেশ যেমন সৌদি আরব, মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলো, যেখানে আসলে মানে খুব নিচের স্তরের কাজগুলো দেশের মানুষ করে এবং তাদের রেমিটেন্স গুলো পাঠায়। আর একটা দিক দিয়ে দেখবেন, সেটা হচ্ছে গার্মেন্ট এবং আর হচ্ছে কৃষক। তো এই তিনটা সেক্টরের মানুষ বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে, এবং সেই টিকিয়ে রাখবার কারণেই কিন্তু এখন পর্যন্ত অন্যান্য যে দেশ, পার্শ্ববর্তী যে দেশগুলো আমাদের আশেপাশে রয়েছে, সেই দেশগুলোর সাথে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই ভালো। এ ভালো ভালো নয়, আপনি যে উল্লেখ করছিলেন যখন করোনা বাংলাদেশে শুরু হয়েছিল, এই শুরুর কালটাও কিন্তু আমি নিজেও, আমার স্ত্রী সহ করোনা আক্রান্ত হয়েছিলাম। তখন দেখবার যা সুযোগ হয়েছিল যে রাস্তাঘাটে কিন্তু কিছু মানুষ কিন্তু খাবারের জন্য আসছে, কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর তাদের যে সংকটগুলো হয়েছিল, সেটা কিন্তু আমরা চোখে আঙুল দিয়ে কিংবা গণমাধ্যমে দেখি নাই। কারণ ভেতরের কষ্টগুলো বা বাংলাদেশের মুসলমান বাঙালি এর যে মধ্যবিত্ত পরিবার কিংবা বাঙালি মধ্যবিত্ত পরিবারের যে সংস্কৃতি বা তাদের কিন্তু যে পারিবারিক মূল্যবোধ, সেই মূল্যবোধে কাউকে তাদের অর্থ কষ্টটা বা তাদের কষ্টটা সহজে বলতে চায় না।
গরিব, খুব একদম নিম্নবিত্ত মানুষের উপর দেখেছি। জনাব সূর্য, তার মধ্য দিয়ে সেটা হয়তো বলতে চায় না, কিন্তু বাংলাদেশের অর্থনীতি থেকে আসলে একটা বড় আঘাত এটা তো কোনোভাবেই বলা যায় না, কারণ আমেরিকা কিংবা ইউরোপের বিভিন্ন দেশ যেভাবে আসলে এই অর্থনীতিতে একটা বড় ধাক্কা খেয়েছে, বাংলাদেশ কিন্তু সেরকমভাবে খুব বড় ধাক্কা খায়নি। হ্যাঁ, অর্থনীতিটা আমরা সামাল দেওয়ার চেষ্টা করেছি এবং একটা শক্ত অবস্থানে কিন্তু বাংলাদেশ রয়েছে। সামনের আমি সে দিকগুলো কথা কি কিন্তু হতে পারে বলে বলেছি, আপনি মনে করেন? আমি কিন্তু সে কথা বলেছি যে সারা পৃথিবী, কিন্তু সামনের দিকগুলো, যে মানুষগুলো আমাদের এই অর্থনীতির চাকাটা সামনের দিকে রেখেছে এবং এত পরিমাণ অর্থনীতির বিধ্বস্ত হতে দেয়নি, সেই মানুষটার লড়াইটাই সামনের দিকে অব্যাহত থাকবে। আমরা দেখেন আমাদের এই দেশের মানুষ সাহসে ভর করে চলে। দেখেন কাজের মধ্য দিয়ে যে গ্রামের মানুষগুলো সহজে যারা কাজ করে, শ্রমের সাথে যুক্ত থাকে, কিংবা গার্মেন্টের কথাই বলেন, সেখানে লক্ষ লক্ষ মানুষ থাকে, সেখানে কতটা করোনাক্রান্ত হয়েছে, এগুলো আপনাদের খেয়াল করতে হবে। এবং তারাই কিন্তু অর্থনীতির সামনের দিকে নেবে। আমি সেই কথাটাই বলার চেষ্টা করেছিলাম যে আমরা অতটা হতাশ না হয়ে নিউ নর্মাল যে লাইফ, এইটাকে ধারণ করে আমাদের অর্থনীতির লড়াইটা, আমাদের কৃষক, আমাদের গার্মেন্টস খাতের মানুষ এবং আমাদের যে রেমিটেন্সের যারা যোদ্ধা, তারাই আমাদের অর্থনীতিকে, এবং এই 3-4টি অর্থনীতির উপরে, কাঠামোর উপরে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা সামনের দিকে এগিয়ে নেবেই। এবং সে কারণে হতাশ হওয়ার কিছু নাই, বাংলাদেশ এগিয়ে যাবে, কারণ এই সেটা অবশ্যই, হতাশ হওয়ার কিছু নাই। ডক্টর জাহিদ মোহাম্মদ মাসুদ, আমরা তো আসলে আমরা অল্পতে আসলে হতাশ হয়ে যাই হয়তোবা, এই হতাশা থেকে আমরা মুক্তি পেতে চাই। করোনা অবশ্যই আমরা জানি যে এত তাড়াতাড়ি আমাদেরকে মুক্তি দিতে চাচ্ছে না, তবে অবশ্যই সামনের বছরটা আমরা চাইবো যেন খুব দ্রুতভাবে আমরা আসলে করোনা থেকে বাঁচতে পারি। একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের তো সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জনসচেতনতা, কারণ আমরা তো এখন পর্যন্ত সেরকম কোনো ভ্যাকসিন অথবা মেডিসিনও আসেনি যে আমরা সেটাকে প্রতিরোধ করতে পারবো। তো জনসচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। আর কি কি প্রয়োজন আমাদের, একটু যদি আপনার কাছ থেকে জানতে পারি। প্রথম অবশ্যই জনসচেতনতার বিষয়টা খুব বড়, তবে আমাদের দেশের মতো যে অর্থ বা সামাজিক অবস্থা, এখানে কিন্তু জনসচেতনতা তৈরি করার জন্য পলিসি মেকারদের অ্যাক্টিভ হতে হয়। অনেক দেশে আছে জনসচেতনতা তৈরি করার জন্য খুব অ্যাক্টিভ অ্যাক্টিভিটিসের দরকার হয় না। মানুষ শিক্ষিত, তারা বোঝে, তারা পড়তে পারে, তারা শুনতে পারে, তারা টেলিভিশন দেখে। আমাদের প্রচার ব্যবস্থাপনা মানে পলিসিগতভাবে বা আমাদের দেশে যে সরকারি অ্যাক্টিভিটিস গুলো আছে, তাদের অ্যাক্টিভিটিস গুলো অত্যন্ত স্ট্রেংথেন করতে হবে, শক্তিশালী করতে হবে। প্রচারণাটা একই কথা বারে বারে 10 বার বললে তার কানে ঢুকবে, এতে কোনো সন্দেহ নাই। সেটা আমরা বলি না। আমরা খুব রিসেন্টলি অবশ্য দেখতে পাচ্ছি 1-2 বিলবোর্ডে এসছে। আমার মনে হয় পুরো ঢাকা শহরে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলোকে অ্যাক্টিভেট করে, তাদেরকে রিকোয়েস্ট করে এইগুলো বাড়ানো। তার সরকারের হাতে টাকা কম থাকলে তারা কিন্তু টাকা খরচ করে অ্যাডভার্টাইজমেন্টে। প্রত্যেকটা কোম্পানি যদি একটা করে বিলবোর্ড দেয়, ঢাকা শহরে 100টা বিলবোর্ড হবে। এই বিলবোর্ডের একটা সমস্যা, একটা বিলবোর্ডে সব কথা লিখে ফেলে, মানুষ কখনো সেটা শুনতে চায় না, পড়তে চায় না। একটা বিলবোর্ডে শুধু একটা থাকবে, আজকে কতজন মারা গেছে, মাসটা কিভাবে পড়তে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা বিলবোর্ড হতে হবে। প্রত্যেকটা মিডিয়াতে প্রতি 10 মিনিট অন্তর এগুলো বলতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সরকারকে সাধারণ মানুষের কথা ভেবে সাধারণ মানুষের কাছে যেন মেসেজটা যায়, সেই ব্যবস্থাপনাগুলো এনশিওর করতে হবে। আপনি গ্রামে যান, গ্রামের কৃষক, গ্রামের গরিব মানুষ, তারা কি মারা যায়নি? অবশ্যই মারা গেছে। আমাদের অলক্ষ্যে অনেকে মারা গেছে, তাদের হাতে কিন্তু মেসেজ এখনো পৌঁছেনি, অনেক পৌঁছেনি। তারা এটাকে অনেকে পাত্তা দিচ্ছে না। ফলে আমাদের সকলকে যে যে অবস্থায় আছেন, সে ডাক্তার, চিকিৎসক, উকিল বা অন্য কোনো ক্যাডার, তারা প্রত্যেকে যার যার অবস্থানে থেকে তার অন্তত আরেকজনকে তার এই সচেতন করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহিদ মোহাম্মদ মাসুদ, আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আবু জাফর সূর্য, আপনি আমাদের সাথেই থাকুন। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতির পর আমরা ফিরবো আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে। সাথেই থাকুন।